ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় পরিমাপের একক এবং পরিমাপের মৌলিক একক ও যৌগিক একক নিয়ে আলোচনা করব। আসো দেখি। পরিমাপের একক কাজ, এখানে একটি কাজ দেওয়া আছে। আসো দেখি কাজটাকে পড়ে নিই। এক খণ্ড রশি মানে দড়ি প্রায় 20 ফুট লম্বা এতটুকু নিয়ে এটিকে তোমরা প্রত্যেক আলাদা আলাদা করে অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা করে নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে, কার হাতে কত হাত হলো। যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম হবে। এটাই হওয়া স্বাভাবিক। এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 17 হাত। উপরোক্ত কাজটি থেকে কী সিদ্ধান্ত নেওয়া যায়, কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। সেই আদর্শ পরিমাণটা কি আসলে দেখি। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়, অর্থাৎ যে মাপটার উপর ভিত্তি করে আমরা অন্যান্য মাপটা ধরব সেটাকে আমরা বলবো কি আদর্শ মাপ, পরিমাপের অংশ। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ এই আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য, ভর, সময় ও তাপমাত্রা পরিমাপ করা হয়। প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছো। দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছো 10 মিটার, কিন্তু তুমি যদি কেবল 10 বলো তা তো কোনো অর্থ বহন করে না। অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিমাপকে একটা নির্দিষ্ট মানে আমরা ধরে নিব এবং তার সাথে আমাদের মাপ দেওয়ার জন্য এটার সাথে তুলনা করব। আসো দেখি যে সুতরাং যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে, ভৌত মানে মৌলিক, যে রাশির সাথে অন্য কোনো রাশির তুলনা হয়নি, ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। অর্থাৎ কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় মানে আমরা যেগুলো পরিমাপ করব সেইগুলো সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে। কোনো ভৌত রাশি পরিমাপের জন্য দুইটি জিনিসের প্রয়োজন হয়। একটি হলো রাশিটির মান এবং অন্যটি হলো একক। যেমন ধরো রাশির মান 2 বা 5 বা 10 এবং এর একক হতে পারে দৈর্ঘ্যের জন্য সেন্টিমিটার বা মিটার, সময়ের জন্য সেকেন্ড বা মিনিট, ভরের জন্য গ্রাম বা কেজি ইত্যাদি। তো আসো দেখি আমরা বুঝলাম যে কিভাবে আমরা সেই পরিমাপের এককগুলো মানে কাকে বলে সেটা আমরা বুঝলাম। এখন আসো দেখি যে মৌলিক ও যৌগিক একক। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি। তোমাদের যে পড়ার টেবিল আছে সেই টেবিলের লম্বা অংশটুকু যেটুকু অংশের মধ্যে ওইটুকু হলো দৈর্ঘ্য, আবার প্রস্থও থাকতে পারে। আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতাও একটি রাশি। এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। এগুলোর মধ্যে কোনটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়? যেমন দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। এখানে দৈর্ঘ্যের একক নিজেই স্বয়ংসম্পূর্ণ। এই একক হলো মৌলিক একক। অনুরূপভাবে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক,
আলোক ঔজ্জ্বল্যের একক ও পদার্থের পরিমাণের একক হলো মৌলিক একক। অন্যদিকে কোনো কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। মানে অন্যদিকে এমন কোনো রাশি আছে যেটি একটি একক দ্বারা প্রকাশ করা যাবে না, কিন্তু এই যে ভরের একক বললাম, সময়ের একক বললাম, তাপমাত্রার একক, এটির মধ্যে একটি এককই থাকে। আবার অন্যদিকে কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এই পরিমাপ প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল, তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ধরো যে তার অবশ্যই এরকম দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। পরিমাপের ক্ষেত্রে দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। যেমন ধরো যদি আমরা এই দৈর্ঘ্যটাকে মিটার হিসেবে ধরি, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যের জন্য মিটার আছে, প্রস্থের জন্য মিটার আছে। তাহলে এটা হলো তাহলে দুইটা এককের উপরে। আর আমরা যেটা মৌলিক একক কথা বলছিলাম, তো মৌলিক এককগুলো ধরো দিয়ে একটি একক। তো এক্ষেত্রে এটা গেল। আবার দেখো এছাড়াও আয়তনের ক্ষেত্রে ধরো যে তার তিনটি একক আছে। যেমন একটা দৈর্ঘ্য, এই যে দেখো দৈর্ঘ্য আছে, এই যে দৈর্ঘ্য, আবার এইখান থেকে এই যে এটুকু হলো প্রস্থ, আবার এখান থেকে উচ্চতা। যদি আমরা প্রত্যেকটাকে মিটার হিসেবে ভাবি, তাহলে এখানে দেখো 3টা মিটার উপর আমাদের 3টা মিটারে অর্থাৎ 3টি এককের গুণফলের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তাহলে আমরা যদি বলি যে এই সব ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয়ের দরকার। এই সমন্বিত এককই হলো যৌগিক একক বা লব্ধ একক। তাইলে আমরা মৌলিক একক অর্থাৎ কোনো কিছু প্রকাশ করার জন্য যখন একটি একক হয়, অর্থাৎ একটি একক থাকে, যেমন এইটার দেখো যেটার মধ্যে শুধুই দৈর্ঘ্য আছে, না আছে প্রস্থ, না আছে উচ্চতা, সুতরাং এটি হলো মৌলিক একক। এটা হতে পারে মিটার, আবার মিটার, তারপরে তাপমাত্রার একক, বিভিন্ন ধরনের থাকতে পারে। অর্থাৎ একাধিক কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, কিন্তু একাধিক এককের উপর যখন নির্ভর করতে হয় তারাই হলো কি যৌগিক একক। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য প্রস্থ এককের গুণফল। অনুরূপভাবে আয়তনের একক হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো যাই হোক, আশা করি তোমরা এবার মৌলিক একক কি যৌগিক একক কি তাও বুঝতে পারছো। এর পরবর্তীতে তোমার সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।